আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। আজ আমরা মাইক্রোবায়োলজি কোর্স থেকে গ্রোথ অ্যান্ড নিউট্রিশন অফ মাইক্রো অর্গানিজম এই টপিক নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে গ্রোথ নিয়ে আলোচনা করেছিলাম, গ্রোথ অফ মাইক্রো অর্গানিজমস নিয়ে কিছু বলেছিলাম। আজকের মূল আলোচনা হচ্ছে গ্রোথ টাইপস অফ মাইক্রোঅর্গানিজমস। হোয়াট ইজ গ্রোথ? গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম গ্রোথ কি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। গ্রোথ হচ্ছে ইনক্রিজ ইন সাইজ, শেপ, ভলিউম, লেন্থ অ্যান্ড ওয়েট, অর্থাৎ আকার, আকৃতি, আয়তন, দৈর্ঘ্য এবং ওজনে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মূলত গ্রোথ। আমরা এবার একটু হিউম্যান এমব্রায়োর গ্রোথটা একটু দেখে নেই। আমরা জানি আমাদের জীবনের প্রথম কোষটি হচ্ছে জাইগোট, ফার্টিলাইজড এগ। এটি একটি জাইগোট। এই জাইগোটটাই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম দিয়েছে। ফার্টিলাইজড এগটা প্রথমে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করেছে, এরপর 4টি, তারপর 8টি, তারপর 16টি, এভাবে একটি ব্লাস্টোসিস্ট গঠন করেছে, যা একটি পিণ্ডের মতো দেখতে। পরবর্তীতে এটাই আরো ডিভিশনের মাধ্যমে অঙ্গের বিভাজন ঘটেছে, বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়েছে আমাদের, এবং একটি পূর্ণাঙ্গ শিশুর সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখছি এখানে একটি কোষই কিন্তু বিভিন্নভাবে কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে সাইজে, শেপে, ভলিউমে, লেন্থে এবং ওয়েটে বৃদ্ধি পেয়েছে। পূর্ণাঙ্গ যে শিশুটা, এটার কথা যদি চিন্তা করো আর শুধু যদি জাইগোটের কথা চিন্তা করো, তাহলে একটু খেয়াল করো দুটার সাইজ, শেপ, ভলিউম, লেন্থ, ওয়েট সবই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে গ্রোথটা মূলত হচ্ছে, আমরা হিউম্যানের ক্ষেত্রে বলি বা একটি বহুকোষী উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে বলি না কেন, সেটা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে অর্থাৎ সাইজ, শেপ, ভলিউম, লেন্থ এবং ওয়েটে বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মূলত গ্রোথ। এবার এসো গ্রোথ অফ এ প্লান্ট। একটা প্লান্ট কিভাবে বৃদ্ধি পায়। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটি সিড। আমরা যখন একটি সিড মাটিতে পুঁতে দিই, তখন সেটা আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করে। নিচের দিকে রুট সৃষ্টি হয় এবং উপরের দিকে শুট তৈরি হয়। একটু খেয়াল করো, রুট আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং উপরের দিকে শুটটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা বলতে পারি প্লান্টের গ্রোথ হচ্ছে, কারণ সে সাইজে, শেপে, ভলিউমে, লেন্থে এবং ওয়েটে বৃদ্ধি পাচ্ছে। এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি প্লান্ট গ্রোথের। একটি ছোট উদ্ভিদের একটি অংশ থেকে আস্তে 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 একটি বড়, কম্পারেটিভলি একটু বড় উদ্ভিদের সৃষ্টি হয়েছে। এবার আরেকটি ছবি আমরা দেখছি, একই কথা, যে একটি সিড থেকে কিভাবে প্লান্টের সৃষ্টি হচ্ছে। গ্রোথটা দুই দিকে কিন্তু যাচ্ছে, একটি হচ্ছে মাটির নিচের দিকে আর একটা হচ্ছে মাটির উপরের দিকে গ্রোথ হচ্ছে। কিভাবে গ্রোথ হচ্ছে এটাই আমাদের এখানে মূল কনসার্নটা। এবার আমরা মূল কথায় ফিরে আসি। মাইক্রোবিয়াল গ্রোথ কি? কতদিন বলেছি আমি, জাস্ট আজকে একটু মনে করিয়ে দিচ্ছি। Microbial growth refers to an increase in cell number. যেহেতু মাইক্রো অর্গানিজম খুবই ক্ষুদ্র অর্গানিজম, তো মাইক্রোবিয়াল গ্রোথ বলতে বা মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি বলতে আমরা বুঝি তার যে কোষের সংখ্যাটা, সেই সংখ্যাটা বৃদ্ধি পাওয়া। ম্যাক্সিমাম মাইক্রো অর্গানিজমই কিন্তু হচ্ছে এককোষী। তাহলে এককোষী মাইক্রো অর্গানিজম বা কোনো অর্গানিজমের কোষটার সংখ্যা বৃদ্ধি পাওয়াই হচ্ছে মূলত তার গ্রোথ। How does cell number increase? অর্থাৎ কোষের সংখ্যাটা কিভাবে বৃদ্ধি পায়? মাইক্রোবিয়াল গ্রোথে কথা আমরা বলছি, কিন্তু এই যে সেল নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে? এটা হচ্ছে রিপ্রোডাকশন প্রসেসের মাধ্যমে, অর্থাৎ তাদের বংশবৃদ্ধির মাধ্যমে। আমরা ব্যাকটেরিয়ার কথা বলি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ঘটে।
তাহলে সেল নাম্বার ইনক্রিজ অর্থাৎ মাল্টিপ্লিকেশনটা হচ্ছে রিপ্রোডাকশন প্রসেসের মাধ্যমে অর্থাৎ বংশবৃদ্ধির মাধ্যমে, আর বংশবৃদ্ধি ঘটছে ব্যাকটেরিয়ার বেলায় বাইনারি ফিশন পদ্ধতিতে। আমরা ব্যাকটেরিয়ার উদাহরণ হিসেবে আমরা এখানে ব্যাকটেরিয়ার কথাটা বলছি। আমরা দ্বিবিভাজন প্রক্রিয়ার একটি ছবি দেখতে পাচ্ছি। একটি ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দুটি ব্যাকটেরিয়াতে পরিণত হয়েছে। দ্বিবিভাজন কথাটার অর্থই হচ্ছে দুই ভাগে বিভাজিত হওয়া। একটি মাতৃকোষ সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে। এরপর এই অপত্য কোষ কিন্তু একটু পুষ্টি গ্রহণ করে কিছু সময় পরেই কিন্তু মাতৃকোষে পরিণত হয়। এদের কিন্তু সাইজের খুব বেশি বৃদ্ধি হয় না, খুব অল্প সময়ে মাতৃকোষের সমপরিমাণ কোষের আকারে পরিণত হতে পারে। পরবর্তীতে এই অপত্য কোষটি যখন মাতৃকোষে পরিণত হয়ে যায় তখন এটা থেকে আবার দুটি কোষের সৃষ্টি হয় এবং এই কোষ থেকেও দুটি কোষের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা দেখছি একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হলো, দুটি থেকে হলো চারটি। এর পরের ধাপে তাহলে কি হবে? চারটি থেকে হবে আটটি। এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর এই কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মূলত মাইক্রোবিয়াল গ্রোথ। এখন একটু খেয়াল করবে, নাম্বার অফ সেল অর্থাৎ কোষের সংখ্যা প্রথমে কত ছিল আমাদের? একটি ছিল, অর্থাৎ ক্যাপিটাল N = 1। এখানে ক্যাপিটাল N দ্বারা বোঝানো হয়েছে নাম্বার অফ সেল। তাহলে আমরা দেখছি যে ক্যাপিটাল N = 1, প্রথমে আমাদের একটা ছিল, পরবর্তীতে একটা কোষ থেকে কিন্তু দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দুটি কোষের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে ক্যাপিটাল N = 2। এর পরের স্টেপে আমরা দেখি ক্যাপিটাল N = 4, অর্থাৎ দুটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ছিল দুটি কোষ, এখন সৃষ্টি হয়েছে চারটি কোষ। এর পরের স্টেপে আসো, ক্যাপিটাল N = 8, অর্থাৎ নাম্বার অফ সেল বা সেলের সংখ্যা হচ্ছে 8। চারটা কোষ ছিল, সেই চারটা কোষ থেকে আটটা কোষের সৃষ্টি হয়েছে। এখন আমরা বলি জেনারেশনের কথা। প্রথম যে জেনারেশনটা সেটাকে আমরা 0 ধরে নিই। জেনারেশন নাম্বার এটাকে প্রকাশ করা হয় স্মল n দ্বারা, অর্থাৎ n = 0। যখন প্রথম জেনারেশন, যেটাকে আমরা 0 ধরছি, এটা আসলে প্রথম জেনারেশন না, এটার থেকে জেনারেশন শুরু হবে। তাহলে এটা আমরা 0 ধরে নিচ্ছি, n = 0। এর যে ফার্স্ট জেনারেশনটা আসবে, সেই ফার্স্ট জেনারেশন তাহলে কি হবে? স্মল লেটারের n = 1, অর্থাৎ জেনারেশন, প্রথম জেনারেশন। সেকেন্ড জেনারেশনে তাহলে আমরা ধরে নিব n = 2। প্রথম জেনারেশনে আমরা দুটি সেল দেখেছি, একটু খেয়াল করো, যখন জেনারেশন নাম্বার 0 তখন ছিল একটি সেল, যখন জেনারেশন নাম্বার 1 তখন হচ্ছে দুটি সেল, জেনারেশন নাম্বার 2 এ ডাবল হয়ে যাচ্ছে, চারটি হয়ে যাচ্ছে সেল সংখ্যা। তাহলে জেনারেশন 3 তে হয়ে যাবে 4 এর ডাবল, অর্থাৎ 8টি। তাহলে আমরা দেখছি প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু সেল সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। কিসের ক্ষেত্রে এটা? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনারেশন নাম্বার কি এটা আমরা জানলাম, নাম্বার অফ সেল অর্থাৎ ক্যাপিটাল N কি এটা আমরা জানলাম, এবং ব্যাকটেরিয়াল গ্রোথ বলতেই আমরা বুঝি যে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন। কিসের মাধ্যমে মাল্টিপ্লিকেশন হয়? রিপ্রোডাকশন প্রসেসের মাধ্যমে। ব্যাকটেরিয়া প্রধানত কোন পদ্ধতিতে রিপ্রোডাকশন করে? বাইনারি ফিশন পদ্ধতিতে। মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা ব্যাকটেরিয়ার গ্রোথটা কিভাবে হতে পারে, কয় ধরনের হতে পারে, এটা আমরা একটু দেখে নিব। ব্যাকটেরিয়াল গ্রোথকে বা মাইক্রোঅর্গানিজমের গ্রোথকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক, ব্যালেন্সড অর এক্সপোনেনশিয়াল গ্রোথ। নাম্বার 2, আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ। ব্যালেন্সড অর এক্সপোনেনশিয়াল গ্রোথ অর্থাৎ সাম্য বৃদ্ধি। সাম্য বৃদ্ধি কি? শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বৃদ্ধি পেতে থাকবে। যেমন প্রথমে যদি একটি ব্যাকটেরিয়া থাকে, একই কথা আবার বলছি,
প্রথমে যদি একটি ব্যাকটেরিয়া থাকে, বাইনারি ফিশনের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পরে তা দুটিতে পরিণত হবে, দুটি পরিণত হবে চারটিতে, চারটি ব্যাকটেরিয়া পরিণত হবে আটটিতে, আটটি থেকে হবে 16টি, 16টি থেকে হবে 32টি, এভাবে সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ একই হারে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাকটেরিয়ার। এই জন্য এই গ্রোথটাকে বলা হচ্ছে ব্যালেন্সড বা এক্সপোনেনশিয়াল গ্রোথ। আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ ঠিক তার উল্টোটা। কেমন? যে এখানে কিন্তু একইভাবে বৃদ্ধিটা পায় না। ব্যাকটেরিয়া একটা মাধ্যমে নিশ্চয়ই গ্রো করবে, তার নিশ্চয়ই একটা নির্দিষ্ট পুষ্টির প্রয়োজন হবে, পুষ্টি মাধ্যমের প্রয়োজন হবে। ব্যাকটেরিয়া যখন বৃদ্ধি পেতে থাকবে, সেই পুষ্টি মাধ্যম থেকে সে পুষ্টি গ্রহণ করবে। পুষ্টি গ্রহণ করলে আস্তে আস্তে মাধ্যমটার পুষ্টিটা শেষ হয়ে যাবে। যখন কোনো অর্গানিজমের খাবারটা শেষ হয়ে যায়, সে যখন আর খাবার না পায়, তখন কি হয়? তখন সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই হবে। সে যখন একটা পুষ্টি মাধ্যমে জন্মাবে, সেই মাধ্যমের সব খাবার খেয়ে ফেলবে, তখন সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আর বৃদ্ধি পেতে পারবে না। আস্তে আস্তে যে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পেয়েছিল, সেগুলোও কিন্তু মরে যেতে শুরু করবে। অর্থাৎ এখানে কিন্তু একরকম বৃদ্ধি হচ্ছে না। শুরুতে ধরো 100 ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো 200 হলো, 400 হলো খাবার পেয়ে পেয়ে, 800 হলো, 1600 হলো, তারপর একসময় খাবার শেষ হয়ে গেল। তারপরে কি হবে? ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে খাবার না পেয়ে আবার মরতে শুরু করবে। তাহলে বৃদ্ধিটা কিন্তু সাম্য বৃদ্ধি হচ্ছে না, একই রকম বৃদ্ধি হচ্ছে না, একই হারে বৃদ্ধি হচ্ছে না। এই জন্য এই বৃদ্ধিটাকে বলা হয় আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ। এবার আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের মাধ্যমে আমরা একটু ব্যালেন্সড অর এক্সপোনেনশিয়াল গ্রোথ বা সাম্য গ্রোথটাকে, সাম্য বৃদ্ধিটাকে একটু বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করো, নিচের দিকে আমরা টাইম দেখছি, অর্থাৎ এদিকে টাইম ইন্ডিকেট করা হয়েছে। যত টাইম বাড়বে, এদিকে হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে আমরা প্লেস করেছি। তো যত টাইম বাড়বে তত কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়বে। এক্সপোনেনশিয়াল গ্রোথে কিন্তু আমরা তাই জেনেছি যে এক্সপোনেনশিয়াল গ্রোথে টাইমে জেনারেশন টাইম যদি হয় 15 মিনিট, প্রতি 15 মিনিট পর পর কিন্তু গ্রোথটা ডাবল হয়ে যাবে। একটি ব্যাকটেরিয়া থাকলে সেটা দুটিতে পরিণত হবে, দুটি থাকলে চারটিতে, চারটি থাকলে আটটিতে, এভাবে ডাবল হতে থাকবে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি 15 মিনিট পর পর বা নির্দিষ্ট একটি সময় পরপর। এই গ্রোথটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ব্যালেন্সড গ্রোথ। তাহলে আমরা দেখছি এখানে একটা লিনিয়ার রেখা তৈরি হয়েছে, সরল রৈখিক রেখা, সরল রেখা একটা দেখতে পাচ্ছি আমরা। এই সরল রেখা দ্বারা বোঝানো হচ্ছে যে তার গ্রোথটা একইভাবে বাড়ছে, একইভাবে হচ্ছে। আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আনব্যালেন্সড বা ইনঅর্ডারলি গ্রোথে গ্রোথটা একই রকম থাকে না। শুরুতে যখন একটি মিডিয়ামে ব্যাকটেরিয়াকে গ্রোথের জন্য রাখা হবে, তখন সেই মিডিয়ামের সাথে তার কিছু অভিযোজনের ব্যাপার থাকে। সেই মিডিয়ামের সাথে সে নিজেকে অভিযোজিত করবে, খাবারের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করবে এবং সেই খাবারটা গ্রহণ করে তার ভেতরে কিছু বিপাক ক্রিয়া ঘটতে থাকবে। তখনই কিন্তু কোষ বিভাজন শুরু হয়ে যাবে না। তাহলে প্রথমেই কিন্তু কোষ বিভাজন শুরু হচ্ছে না, ধীর প্রক্রিয়া ঘটছে। এই জন্য এই ফেজটাকে বলা হচ্ছে ল্যাগ ফেজ বা মন্থর প্রক্রিয়া। এই প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে না। যখন ওরা ব্যাকটেরিয়াগুলো এই পুষ্টি মাধ্যমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাদের বিপাক ক্রিয়াটা সক্রিয় থাকবে, তখন তারা কোষ বিভাজন শুরু করবে এবং কোষ বিভাজন শুরু করে তাদের বৃদ্ধিটা কিন্তু এক্সপোনেনশিয়ালি হবে, অর্থাৎ খুব দ্রুত ভাবে বৃদ্ধি হতে থাকবে জ্যামিতিক হারে। এখানে যদি 10টা ব্যাকটেরিয়া থাকে, 10টা 20টাতে পরিণত হবে, 20টি পরিণত হবে 40টিতে, 40টি 80টিতে, এভাবে তাদের বৃদ্ধি হতে থাকবে। একটা সময় পরে কিন্তু তাদের খাবারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের যে পুষ্টি মাধ্যমের পুষ্টিটা আছে, সেই পুষ্টিটা আস্তে আস্তে তারা খেয়ে ফেলবে। খেয়ে ফেলে আস্তে আস্তে পুষ্টিটাও নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়ে গেলে তাদের পুষ্টির অভাব পড়বে। তার সাথে তাদের সেলগুলোও কিন্তু কিছু বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিঃসৃত করে থাকে, যা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর। তখন কি হবে? তখন তাদের বৃদ্ধিটা স্থির হয়ে যাবে, তখন আর কোনো কোষের সংখ্যা বৃদ্ধি পাবে না।
অর্থাৎ পুষ্টি মাধ্যমের পুষ্টিটা কমে গেছে, খাবারটা তারা খেয়ে ফেলেছে। একটা সময় এসে দেখা যাবে যে তাদের সেলগুলো মরতে শুরু করেছে। কারণ কেন? তাদের তো পুষ্টি কমে গেছে, এটা একটা কারণ যে তাদের খাবার নেই, খাবার না থাকলে আমরাও বাঁচবো না, ব্যাকটেরিয়াও বাঁচে না, এবং ব্যাকটেরিয়া নিজেরাও নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারা মাধ্যমে এমন কিছু বিষাক্ত পদার্থ বা রাসায়নিক দ্রব্য নিঃসৃত করে যেগুলো তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো একসময় দেখা যাবে যে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরতে শুরু করেছে। এটাকে বলা হচ্ছে ডিক্লাইন ফেজ। এভাবে একটু খেয়াল করো, এখানে আমরা দেখছি বৃদ্ধিটা কিন্তু একরকম থাকছে না। প্রথমে মন্থর গতিতে হয়েছিল, তারপরে খুব দ্রুত গতিতে হয়েছিল, তারপর বৃদ্ধিটা আবার স্থির হয়ে গেছে, পরবর্তীতে বৃদ্ধিটা আবার নিচের দিকে চলে আসছে। অর্থাৎ নিচের দিকে বলতে হচ্ছে যে সেলগুলো মরতে শুরু করেছে। এই বৃদ্ধিটাকে বলা হচ্ছে আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ। ওকে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথটা কি। আমরা আরেকটি গ্রাফ দেখব যার মাধ্যমে আমরা দুটি গ্রোথ সম্পর্কেই একসাথে জানতে পারবো। এখানে আমরা ব্যালেন্সড আর এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পাচ্ছি। এই গ্রোথটা কিন্তু দেখো, একটু খেয়াল করো, দ্রুত গতিতে হচ্ছে, জ্যামিতিক হারে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে। সময়ের সাথে সাথে নাম্বার অফ সেল বৃদ্ধি পাচ্ছে, ব্যাকটেরিয়ার সেলগুলো সেল নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথে এটা কি হচ্ছে যে ব্যাকটেরিয়াল গ্রোথটা প্রথমে স্লো থাকে, পরবর্তীতে খুব দ্রুত বৃদ্ধি পায় এক্সপোনেনশিয়াল গ্রোথের মতো, তারপর আস্তে আস্তে একটা স্ট্যাটিক কন্ডিশনে চলে আসে, স্থির হয়ে যায়, এবং এই স্থির কন্ডিশন থেকে আস্তে আস্তে ডিক্লাইন করে। তো এভাবে ডিক্লাইন করে মানে সেলগুলো তখন মরে যায়, বৃদ্ধিটা কমে যায়, মানে সেলগুলোই আস্তে আস্তে শেষ হয়ে যায়। তাহলে আমরা ব্যাকটেরিয়াল গ্রোথ সম্পর্কে জানলাম, গ্রোথ কত প্রকার এটা জানলাম। গ্রোথ মানে কি? গ্রোথ মানে বৃদ্ধি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেলের সংখ্যা বৃদ্ধি। আর ব্যাকটেরিয়ার গ্রোথ কত প্রকার? ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ব্যালেন্সড অর এক্সপোনেনশিয়াল গ্রোথ, দুই হচ্ছে আনব্যালেন্সড অর ইনঅর্ডারলি গ্রোথ। তোমরা চেষ্টা করবে সাথে সাথে খাতায় কিছু লিখে ফেলতে এবং এই জিনিসটা রপ্ত করে ফেলতে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।